আসসালামু আলাইকুম বন্ধুরা, ভূতের ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে গল্প পাঠে বরাবরের মতোই আছি আমি, তাফসির উদ্দিন। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইভা রহমান। 2008 সালের এক রক্তহীন করা পূর্ণিমার রাত, সিরাজগঞ্জের এক প্রত্যন্ত অন্ধকার গ্রাম আর একটি অভিশপ্ত রক্তজবা গাছ। আপুর জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর সত্য ঘটনাটাই আজ আপনাদের শোনাবো। চলুন সরাসরি চলে যাওয়া যাক মূল গল্পে। আপু গল্পটি যেভাবে লিখেছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। তখন 2008 সাল। আমি তখন ক্লাস 9-এ পড়ি। পরীক্ষার পর লম্বা ছুটি পড়েছিল, তাই আম্মুর সঙ্গে নানা বাড়ি গিয়েছিলাম সিরাজগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে। জায়গাটার নাম আমি বলবো না, তবে এমন একটা গ্রাম যেখানে সন্ধ্যার পর রাস্তায় কোনো মানুষ চলে না, চারিদিক একদম থমথমে হয়ে যায়। আমার নানা বাড়িটা ছিল অনেক পুরনো, প্রায় 80 থেকে 90 বছরের বেশি হবে। পাকা বাড়ি হলেও তার ঠিক একপাশে একটা খড়ের গোডাউন ছিল, যেখানে নানার পুরনো কাগজপত্র, কুলা, মাটির হাঁড়ি এসব ফেলে রাখা হতো। সেই গোডাউনের পাশেই ছিল একটা জং ধরা পুরনো চাপকল, যেটা দিয়ে আগের দিনে পানি তোলা হতো। এই জায়গাটাকেই বাড়ির সবাই বলতো জবা গাছের পাশে, কারণ ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল একটা বিশাল রক্তজবা গাছ। তবে এই জবা গাছ নিয়ে ছোটবেলা থেকে কিছু অদ্ভুত কথা শুনে এসেছি আমি। আমার খালাতো ভাই বোনরা বলতো সন্ধ্যা হলেই নাকি ওই জবা গাছের নিচে একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখা যায়। কেউ কেউ বলতো সে নাকি জবা গাছের ডাল থেকে ডালে লাফিয়ে বেড়ায়। আর কারো কারোর মতে মেয়েটি নাকি মাঝরাতে ঠিক ওই পুরনো কলের পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করত। আমি সবসময় এসব কথাকে গল্প মনে করে উড়িয়ে দিতাম, কিন্তু একদিন আমি নিজের চোখে এমন কিছু দেখলাম যা আজও আমার রাতে ঘুম কেড়ে নেই। ঘটনাটা ঘটে একটা পূর্ণিমার রাতে। গ্রামে তখন বিদ্যুৎ ছিল না, পুরো গ্রাম যেন অন্ধকারের এক গভীর চাদরে ডুবে আছে। আমি আর আমার খালাতো বোন মৌ রান্নাঘরে গিয়ে হাঁড়িতে ভাত চেক করছি। ঠিক তখনই দূর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, একটা ধাতব কিছু ঘষার শব্দ, যেন কেউ জোর করে পুরনো কলটা ঘুরাচ্ছে। মৌ চমকে উঠে বলল, তুই শুনলি? আমি মাথা নাড়লাম, কৌতূহল সামলাতে না পেরে বললাম, চলো দেখি এই মাঝে কে কলের কাছে আছে। আমরা দুজনেই টর্চ লাইট হাতে নিয়ে ঘর থেকে বের হলাম। বাইরে তখন গা শিউরে ওঠা ঠান্ডা, চারপাশ একদম নিশ্চুপ, আমাদের হাঁটার শব্দ ছাড়া কোনো শব্দ নেই। যখন আমরা কলের কাছে পৌঁছালাম, দেখলাম চারপাশে মাটি ভেজা, এইমাত্র কেউ পানি তুলেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আশেপাশে কোনো মানুষ নেই। আমরা যেই না পেছনে ফিরে যাব, অমনি দেখি জবা গাছটা কেমন যেন নড়ে উঠল। বাতাস নেই, কিছু নেই, অথচ গাছের ডালপালাগুলো একা একাই দুলছে। আর ঠিক আমাদের সামনে টুপ করে একটা জবা ফুল নিচে ঝরে পড়ল। টর্চের আলো ফেলে ফুলটা তুলতেই আমার কলিজা শুকিয়ে গেল। ফুলটার গা বেয়ে টকটকে লাল রক্ত গড়িয়ে পড়ছে। আমি আতকে উঠলাম। মো চুপচাপ দাঁড়িয়ে আছে, ভয়ে ওর ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমরা আর এক সেকেন্ড দাঁড়ালাম না, এক দৌড়ে ঘরে ফিরে এলাম। কিন্তু ওখানেই শেষ ছিল না, আসল আতঙ্ক তো তখনও বাকি। আরেক রাতের ঘটনা, তখন আনুমানিক রাত 2টা। কোনো এক অজানা আতঙ্কে আমি ঘুমাতে পারছিলাম না, এপাশ ওপাশ করছি। এমন সময় হঠাৎ মনে হলো দরজার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। কাঁচা মেঝেতে আলতো করে পায়ের শব্দ হচ্ছে, যেন কেউ বারান্দা ঘেঁষে খুব ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। তারপর ঠিক আমাদের ঘরের দরজায় কেউ একজন টোকা দিল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি ধরফর করে বিছানায় উঠে বসলাম। দরজা খোলার মতো সাহস আমার বুকে ছিল না। মৌ আমার পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আর ওকে জাগালাম না, চোখ দুটো বড় বড় করে দরজার দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই আবার টোকা পড়ল, এবার একটু জোরে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে দরজার নিচের ফাঁক দিয়ে বাইরের দিকে তাকালাম। প্রথমে কিছু দেখতে পাইনি, কিন্তু একটু পরেই একটা পায়ের আঙ্গুল আমার নজরে এলো। না, ওটা কোনো সাধারণ মানুষের পা ছিল না। সাদা মাটি মাখা, নখগুলো অস্বাভাবিক লম্বা, আর একটা সাদা শাড়ির আড়ালে ঢাকা পা। ঠিক কয়েক সেকেন্ড, আর তারপরেই হঠাৎ করে সেটা অদৃশ্য হয়ে গেল। পরদিন সকাল হলো। রাতের কথা ভেবে আমি কাউকে কিছু বললাম না। ভাবলাম হয়তো মনের ভুল বা ঘুমের ঘোরে উল্টাপাল্টা কিছু দেখেছি। কিন্তু ঘটনা আসলেই ভয়ঙ্কর হতে লাগলো এরপর থেকে। সেদিন দুপুরে আমি কলের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার ছোট মামা এসে গভীর মুখে বললেন, ইভা, ওখানে বেশি যাস না। তুই জানিস না ওই জবা গাছটা অভিশপ্ত?
আমি আমার মামার কথার গভীরতা তখনও বুঝতে পারিনি, শুধু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, অভিশপ্ত মানে কি হয়েছিল মামা? মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই গাছটার নিচে আজ থেকে প্রায় 30 বছর আগে একজন নতুন বউ বিষ খেয়ে মারা গিয়েছিল। পরপক্ষ তাকে বিয়ে করে এনে সেদিনই আচমকা দাবি তলে 5 ভরি সোনা দিতে হবে। মেয়েটার পরিবার খুব গরিব ছিল। মেয়েটা অনেক কান্নাকাটি করছিল, কিন্তু লোভী মানুষের মন গলেনি। শেষমেশ কোনো উপায় না পেয়ে মেয়েটা এই কলের পাশে এসে বিষ খায়। তখন থেকেই প্রতি পূর্ণিমার রাতে তাকে এই চত্বরে দেখা যায়। মামার কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। তার মানে সেই আত্মহত্যাকারী মেয়েটাই রাতে আমার দরজায় এসেছিল। এর কয়েকদিন পর আরেকটা রাতের ঘটনা। আমি ঘরে বসে মগ্ন হয়ে পড়াশোনা করছিলাম। হঠাৎ মনে হলো জানালার কাছে কিছু একটা নড়ে উঠল। তাকাতেই দেখি জানালার ওপাশে একটা অস্পষ্ট ছায়া। আমি বুক কাঁপিয়ে জানালার পর্দাটা সরালাম, আর পর্দা সরাতেই আমার চিৎকার গলা দিয়ে আটকে গেল। জানলার ঠিক ওপাশে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা একটা মেয়ে। তার মাথাটা একদম নিচু, লম্বা চুলগুলো মুখের সামনে ঝুলে আছে, যার কারণে তার চোখ দেখা যাচ্ছে না। সে দাঁড়িয়ে আছে ঠিক জবা গাছটার পাশে, আর তার গলা থেকে টপ টপ করে রক্ত ঝরছে, কিন্তু সে কোনো নড়াচড়া না করে শুধু স্থির হয়ে তাকিয়ে আছে সোজা আমার দিকে। আমি ভয়ে চিৎকার দিয়ে পেছনে হটে এলাম এবং দৌড়ে গিয়ে ঘরের দরজা জানালা সব আটকে দিলাম। আমার কান্না পাচ্ছিল, ভয়ে পুরো শরীর ঘেমে একাকার অবস্থা আমার। ঠিক তখনই ঘরের দরজায় আবার সেই হারহিম করা শব্দটা ভেসে এলো। সেদিন রাতে আমি কিভাবে বেঁচেছিলাম তা শুধু আমি আর আমার আল্লাহ জানেন। সকালে সূর্য ওঠার সাথে সাথেই আমি নানা বাড়ি থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি চলে এলাম। আর আজ এতগুলো বছর পার হয়ে গেছে, আমি আর কোনোদিন ভুল করেও আমার নানা বাড়ির ওই গ্রামে পা রাখিনি। বন্ধুরা, আজকের এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? লোভী মানুষের বলি হওয়া সেই নববধূর আত্মা কি আজও জবা গাছের নিচে বিচার খুঁজে বেড়ায়? আপনারা কি কখনো এমন কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চোখ রাখুন ভূতের ডায়েরির পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।